নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ৪-৫ দিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা জানালেন মোস্তফা জামাল হায়দার। বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো অসম্ভব বলছে বিএনপি। পুরনো ধারার রাজনীতি আর চলতে না দেওয়ার ঘোষণা এনসিপি। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা। এবং নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলীয় 15 জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে বিপর্যস্ত জনজীবন। আসসালামু আলাইকুম, সবাইকে বহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান তিনি। শনিবার বিকেলে 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর ইউনূস। পরে 12 দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। দ্রুত নির্বাচনের দাবি জানায় বৈঠকে অংশ নেয়া অন্য দলগুলো। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে 14টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বানচালের অপচেষ্টা চালাচ্ছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা যখন এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু ফ্যাসিবাদ প্রশ্নে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। 12 দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, ফ্যাসিবাদ রুখতে সবাই একমত। ডক্টর ইউনূস দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলেও জানান তিনি। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। বৈঠকে উপস্থিত নেতারা নির্বাচনের প্রতি সমর্থন জানিয়ে নানা পরামর্শ দেন। জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। নির্বাচন যদি ঘোষণা করেন, দেখবেন অর্ধেক সন্ত্রাস এবং মব এটা সমস্যা সমাধান হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেফাজতে ইসলামের মামুনুল হক বলেন, দ্রুত কোনো সিদ্ধান্ত নয়, সব দলের সঙ্গে আলোচনা জরুরি। আগামী নির্বাচন অবধি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। বৈঠকে আরও অংশ নেন বাংলাদেশ লেবার পার্টি, জাসদ মার্ক্সবাদী ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস এবং জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারা। কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়, এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিতে একমত হয়েছেন বৈঠকে অংশ নেয়া দলগুলো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করা লোক এনে দেশ চালানো অসম্ভব, এজন্য প্রয়োজন নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যে পদ্ধতি দেশের মানুষ বোঝে না, বিএনপি তার পক্ষে নয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লব প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এই আন্দোলনকে সফল করার জন্য পিছনে অনেক রক্ত জাতি শক্তি দিয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে
দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ সঠিক প্রতিনিধি পাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে। এর আগে সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্র চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। পুলিশের কোনো পরিবর্তনই হয় না, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। গণতন্ত্র উত্তরণের পথে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে মিরপুরের পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে নিহত আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দলের শীর্ষ মহলের পক্ষ থেকে মাইলস্টোনের ঘটনায় শহীদ সবার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। পরিবারকে সান্ত্বনা জানাতে তাদের পাশে দল আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমরা আছি সবসময়, এবং যে কোনো সময় যে কোনো বিষয় মনে করেন তারা আমাদের সাথে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পুরনো বন্দোবস্তে বাংলাদেশকে আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ অভ্যুত্থানের লড়াই ছিল ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, তাই বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে। শনিবার দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে জুলাই পথযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই, পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব। পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত, মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছেন। এখন এই জন্য একটা ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার খুলনা নগরীর নূরনগর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। সিইসি এও বলেন, স্বচ্ছতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করবেন তারা। সামাজিক মাধ্যমে যেন ভুল তথ্য না ছড়ানো হয় সে বিষয়ে সকলের সহযোগিতা চান সিইসি। আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। মানে যত স্বচ্ছতার সাথে, আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটি গ্রহণযোগ্য হয়। এত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। মাইলস্টোন ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দগ্ধ আরও 2 জন মারা যান বার্ন ইনস্টিটিউটে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়াদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাসির উদ্দিন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামের আরেক শিক্ষার্থী মারা গেছে। মাইলস্টোনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। শরীরে 40% দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ছিল জারিফ। শনিবার সকালে মৃত্যুর কাছে হার মানে সে। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। ডাক্তারও অনেক সাহস দিছিল, কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো মারা গেছে। এদিন মৃত্যু হয় মাইলস্টোনের অফিস সহকারী মাসুমার। শ্বাসনালী সহ শরীরের 90% দগ্ধ হয়েছিল তার। জারিফ এবং মাসুমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রিটমেন্ট অবস্থায় আমার সাথে কথা হয়েছে, কিন্তু 2:30-3টার দিকে আমার সাথে কথা হয়েছে ইমার্জেন্সিতে। ওইটাই লাস্ট কথা, এরপরে আর কোনো কথাবার্তা হয় না। প্রথম দিন 60% বলছিল, পরে গতকালকে বলছিল যে ওভারঅল 90% ড্যামেজ হয়ে গেছে। এক ব্রিফিংয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে ভর্তি রোগীদের সার্বিক অবস্থা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু বেটার আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আগামী সপ্তাহে আরো 10 জনকে রিলিজ দেয়া সম্ভব হবে বলে জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরো 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। সিঙ্গাপুর, চায়না এবং ইন্ডিয়ার যে টিম, এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই, কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইন এনিমাস। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির 5 দিন পরও স্বাভাবিক হয়নি প্রতিষ্ঠানটির পরিবেশ। এখনও বন্ধ প্রধান ফটক, যদিও গেইটে ভিড় করছেন উৎসুক জনতা। এদিকে সোমবার পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ইতিহাসের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ মৃত্যু হয় 35 জনের। ইতোমধ্যে 5 দিন পেরিয়েছে সেই ট্র্যাজেডির। এখনও স্বাভাবিক হয়নি প্রতিষ্ঠানটির পরিবেশ। বিমান বিধ্বস্তের কয়েক মিনিট আগেও দুর্ঘটনাস্থলের পাশেই থাকা দোলনায় দোল খাচ্ছিলেন 3য় শ্রেণীর শিক্ষার্থী রিদনান ইসলাম সাফি। তার বড় ভাইও মাইলস্টোনের শিক্ষার্থী। দুজনই কাছ থেকে দেখেছেন দুর্ঘটনার বিভৎসতা। দোলনায় খেলতেছিলাম, তারপর আমার বড় ভাই আসে, তারপর ডাক দিছে, তারপর আমি ওর সাথে যাইতেছিলাম। হায়দার আলী হোস্টেল ওই পর্যন্ত গেছি, তারপর দেখি একটা প্লেন ক্র্যাশ করছে, তারপর অনেক আগুন জ্বলতেছিল। আগুন জ্বলতেছে ওই সাইড থেকে, ওই বিল্ডিংটার উপর থেকে পানি দিতেছিল। তারপর কতক্ষণ পর ফায়ার সার্ভিস আসছে, তারপর আমরা চলে গেছি। আহত সহপাঠীদের উন্নত চিকিৎসার দাবি মাইলস্টোন শিক্ষার্থীদের। আমাদের প্রাইমারি সেকশন যেটা, ওইখানে মানে প্লেন ব্লাস্ট হয়েছে আর ওইখানে আগুন জ্বলতেছে, তো সব দেখে আমাদের টিচার অনেক হাইপার হয়েছে। আগুনটা আমাদের মেইন ডোরের উপর পড়ছে। ডোর বরাবর উপরে যে ক্লাসটা ছিল সেটা ছিল স্কাই সেকশন। স্কাই সেকশনের দিন 28 জন প্রেজেন্ট ছিল। অভিভাবকরা বলেন বিমান উড্ডয়ন অবতরণের পথে শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই কাম্য নয়, কারণ বিকট শব্দও শিক্ষার্থীদের মনোজগতে প্রভাব ফেলাসহ স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। রাষ্ট্রের কাছে আমার একটাই আবদার যে আমরা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। আগামী দিনে আর কোনো সময় আমাদের এই বাংলাদেশে এরকম দুর্ঘটনা না ঘটে। এর আগে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, ঘটনার পর আলাপ আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো সমাধান আসেনি। শোকাবহ পরিস্থিতি কাটিয়ে স্কুলটি কতদিনে তার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এরই মধ্যে সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মাইলস্টোনের এই ট্র্যাজেডি কাঁদিয়েছে পুরো দেশকে, তাই সর্বমহল চাচ্ছে এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই বাংলাদেশে না ঘটুক। এ ব্যাপারে সরকারসহ প্রত্যেকটি কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকল শ্রেণীর মানুষের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতি হিসেবে সাংস্কৃতিক ও ইতিহাস সমৃদ্ধ দেশ। এখানে তারুণ্য শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ।
আর দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের 11তম সমাবর্তনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। সমাবর্তন শিক্ষা জীবনের বহুল কাঙ্ক্ষিত দিন। রাজধানীর সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের 11তম সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ, প্রাপ্তি ও অর্জনের উচ্ছ্বাস। ছোট থেকেই স্বপ্ন দেখছিলাম যে আজকের কনভোকেশন ডে, সো এটা ফাইনালি ট্রু হইলো, অনেক ভালো লাগছে। আশা নিয়েছিলাম যে খুব দ্রুতই হয়তো পাবো, তো দ্রুতই হয়েছে। আমরা আমরা আপন দুই বোন একসাথে পোস্ট গ্রাজুয়েশন করলাম, এখান থেকে গ্রাজুয়েশন করেছি। সন্তানের শিক্ষা জীবনের অন্যতম দিনটি উদযাপনের সাক্ষী ছিলেন অভিভাবকরাও। 3টা মেয়ে 3টাই গ্রাজুয়েট হয়েছে, তাহলে আমার একই আনন্দ। আমার মেয়ে মনীষা আফরোজ মিম ফার্মাসি কমপ্লিট করছে, এবার ইঞ্জিনিয়ারিং পাস করছে, সিভিল ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, আলহামদুলিল্লাহ। সমাবর্তনে ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ। বাংলাদেশ is a nation rich in culture, history and resilience. It is not so long ago Bangladesh was submerged in a crisis, but it seems to have turned the corner and come out from it stronger. Backbone to all of these is its youth, and the more knowledgeable they are, the better the prospect of the nation. বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, শিক্ষার সঙ্গে শিল্পের সংযোগ থাকা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআইকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে সচেষ্ট, যার ফলে ইউএপির শিক্ষার্থীরা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে উদ্ভাবনী দক্ষতা অর্জন ও সমস্যা সমাধানের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে গবেষণা বাড়ানোই গুরুত্ব দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই, এজন্য তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে 1975 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে অগ্রগতি সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছে, তবে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা বিদ্যমান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অভূতপূর্ব পরিবর্তন আসে বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগের পতনের পর শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের রূপরেখা দেয় সেই সরকার। এতে উল্লেখযোগ্য অর্জনও আছে, তবে এখনও রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF। সংস্থাটি জানায়, ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়, পাশাপাশি একাধিক সংশোধনী সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবও দেয়া হয়। এর মধ্যে USCIRF এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। পর্যবেক্ষণে প্রতিনিধি দলটি জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও অনেক ক্ষেত্রেই নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানায় বিভিন্ন ধর্মের মানুষ। উদ্বেগ আছে স্বাধীনতা নিয়েও। প্রতিবেদনে আরও বলা হয়, 2023 সালের সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা এমন কন্টেন্টকে অপরাধ হিসেবে গণ্য করে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে। এছাড়া নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হেফাজতে ইসলামের আপত্তি ও বিক্ষোভের বিষয়টিও মার্কিন সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশনটির তথ্যমতে সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে ধর্ম পালন করতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করা জরুরি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার কারণে প্রবল জোয়ার ও জলোচ্ছ্বাসে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। নদীর তীরে তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হাতিয়ার সুখচর ইউনিয়নের বেশিরভাগ এলাকায়
ইতোমধ্যে জোয়ারের পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে দ্বীপের অনেক রাস্তাঘাট, বসতঘর ও মাছের ঘের। এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় 15 জেলা 1 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বহুত ক্ষতি হয়েছে, পাখের ঘর টরা সব গেছে তলাই গিয়া, ঘরের খাটাল সহির উপর বই দিয়েছি সব। ঘরে তো পানি উঠছে, এই নলা পর্যন্ত পানি উঠছে, জোয়ারি কামড়ও খাইছি। বাদল, আবহাওয়া খারাপ, এই কি খাবো কি করবো, এই ব্যবসা বাণিজ্য কম। আমরা খুবই কষ্টে আছি, অনেক অসহায়ের ভিতরে আছে, কারণ পানির জন্য বাইরে নামতে পারতেছি না, বাচ্চা পোলাপান ঘরের ভিতরে আটকায় রাখতে হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে 73 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে 331 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, একদিনে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে 2 জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত 24 ঘন্টায় এই বিভাগ জুড়ে 132 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে লেখাপড়ার পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বলেন, তার দল সরকারে এলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে। শনিবার রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে মানবিক ও মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের তত্ত্বাবধানে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার আওতাধীন 27টি শিক্ষা প্রতিষ্ঠানে GPA 5 পাওয়া 5 শতাধিক শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। আগামীতেও সফলতা ধরে কঠোর অধ্যাবসায়ের পরামর্শ দেন মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সহ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা। এই প্রতিষ্ঠানটাকে আপনাদের সবার সামনে তুলে ধরতে পারছি, এই সুযোগটা দেওয়ার জন্য আমরা আনন্দিত। আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমিনুল হক ভাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা এই অগ্রযাত্রাকে, এই ধরনের অনুষ্ঠানকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ করে যাব। 16 আসনে জনাব আমিনুল হকের মতো একজন মানুষ যদি রাজনীতিতে আসেন, আমার দৃঢ় বিশ্বাস উনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, বিএনপি সরকার গঠন করলে পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হবে। রাজনীতিকরণ, দলীয়করণ, প্রভাব মুক্ত আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান রাখতে চাই। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তার স্বাধীনভাবে, স্বাধীন মতামত, স্বাধীন পরামর্শ মতে অভিভাবক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে স্বাধীনভাবে সকল কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার মান উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন শিক্ষানুরাগী আমিনুল হক। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার পরিকল্পনা দিয়েছেন, সেখানে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তিনি আমূল পরিবর্তনের কথা বলেছেন। সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি তাদের জন্য বিশেষ দোয়া করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সেবার ঐতিহ্য, সম্ভাবনার ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার PSTC। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সদ্য নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন IPPF এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক তোমোকো ফুকুদা। সভায় সভাপতিত্ব করেন PSTCর চেয়ারপারসন মিসেস সঞ্জিদা ইসলাম। শুরুতেই বক্তব্য রাখেন PSTCর নির্বাহী পরিচালক ডক্টর নূর মোহাম্মদ।
নজরুল একাডেমির সাধারণ সম্পাদক নন্দিত নজরুল গবেষক মিন্টু রহমানের নজরুল সাহিত্যে অবরোধ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করেন তুরস্কের ভূতপূর্ব রাষ্ট্রদূত মসউদ মান্নান। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুব আলম, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা সহ বরেণ্য কবি সাহিত্যিকরা। বক্তারা বলেন, বলিষ্ঠ লেখক মিন্টু রহমান তার ক্ষুরধার লেখনের মাধ্যমে বইটিতে তুলে ধরেছেন পৃথিবীর সকল নজরুল প্রেমীদের অন্তরের কথা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, কবি আল মোজাহিদ সহ লেখকের পরিবারের সদস্যরা। আমি সাম্প্রতিককালে যা দেখেছি যে মিন্টু রহমানের ধ্যান জ্ঞান এবং প্রেম, ভালোবাসা এবং কর্মজীবন সবকিছু যেন নজরুলের প্রতি উৎসর্গীকৃত। নজরুলের উদ্দীপনায় আমরা উদ্বুদ্ধ হয়ে আজকের এই দিন পেয়েছি। নজরুল এত দুঃখী অভাবী ছিলেন বলে তার কিছু হয়েছে একটা, যেটা দিয়ে আমরা বলতে পারি যে দুঃখমিয়ার সাহিত্য। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল হলে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গুণীজনদের উপস্থিতিতে কেক কেটে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়েরি পত্রিকার সম্পাদক সাদিউজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্যাবিনেট সচিব ASM আব্দুল হালিম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পুষ্টিহীনতায় গেল 6 মাসে নাইজেরিয়ায় কাতসিনা রাজ্যে অন্তত 652 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইথআউট বর্ডার। আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাগুলো অর্থ সহায়তা কমিয়ে দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে 66 জন যাত্রী নিয়ে পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 18 জন নিহত ও আরও 24 জন আহত হয়েছেন। দেশটির আন্দেজ পাহাড়ি অঞ্চলে চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে। অন্যদিকে ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় 2 শিশুসহ 10 জন যাত্রী নিহত হয়েছেন। খেলার খবর। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ 2025-এর আসর, যা চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই খবর প্রকাশ করেছেন। আসরের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। 8টি দল 2 গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে, তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর এ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে 13 ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্যদিকে 14 সেপ্টেম্বর হবে ভারত পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরুর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে ভারতের সঙ্গে মাসব্যাপী একটি সিরিজ আয়োজনের কথা থাকলেও ভারতীয়রা সেটা 13 মাস পিছিয়েছে। ফলে এশিয়া কাপের প্রস্তুতির জন্য অন্য অপশন দেখতে হচ্ছে বিসিবিকে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে। ম্যাচ রেফারি বা আম্পায়ারদের রেনুমারেশন বা রেসপেক্টটা কীভাবে আরও বাড়ানো যায় এবং সেটা প্রক্রিয়াধীন আছে এবং আমি শিওর যে এটা এমন একটা জায়গায় যাবে যেন তারা এটা পেশা হিসাবে নিতে পারে। প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। 4-5 দিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা, জানালেন মোস্তফা জামাল হায়দার। বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো অসম্ভব বলছে বিএনপি। পুরনো ধারার রাজনীতি আর চলতে না দেওয়ার ঘোষণা এনসিপির।
বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা। এবং নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলীয় 15 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে বিপর্যস্ত জনজীবন। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বনকে কিছুক দূরে মোদের গাঁওটো আছে গো বাবু। স্যার, ওদের গ্রামেই ওই ঘটনাটা ঘটেছিল। বাবু গো, যেদিন থেকে তুই সমস্ত তদন্তটা হাতে নিয়েছিস লা, সেদিন থেকে মোদের গাঁও থেকে বাচ্চা গায়ে সব বন্ধ হয়ে গেছে।